নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অযোধ্যার উপহার। 1। অখিলবাবু কাছারি হইতে বাড়ি আসিবা মাত্র গৃহিণী তাহাকে ভৃত্য অযোধ্যার সকল গুণের কথা বলিয়া দিলেন। অখিলবাবু সেদিন একটা মকদ্দমা হারিয়া আসিয়াছিলেন, সেই কারণে তাহার মেজাজটা অত্যন্ত বিগড়াইয়া ছিল। বিপক্ষ উকিল তাহাকে একটা তীক্ষ্ণ বিদ্রূপে বিঁধিয়া দিয়াছিল। তাহার উপর বাড়িতে আসিয়া দেখিলেন এই ব্যাপার। গৃহিণী চক্ষুযুগল জবাবর্ণ ও পঙ্খরাজি জলসিক্ত করিয়া বসিয়া আছেন। অখিলবাবু আগুনের মতো জ্বলিয়া উঠিলেন। অদূরে একজন ঝি যাইতেছিল, অযোধ্যাকে তৎক্ষণাৎ পাঠাইয়া দিতে আদেশ করিলেন। 1 মিনিট পরে অযোধ্যা আসিয়া দাঁড়াইল। আজ তাহার চক্ষু অন্য দিনের মতো আনত নহে। গোঁফ জোড়াটা সে উত্তম রূপে পাকাইয়া জার্মান সম্রাটের ন্যায় ঊর্ধ্ব দিকে উঠাইয়া দিয়াছে। মাথায় পাগড়ি বাঁধিয়াছে। বাড়িতে সচরাচর অযোধ্যা পাগড়ি পরে না, কিন্তু কোনো কারণে যদি তাহার মেজাজটা বিগড়াইয়া ওঠে, তখনই সে তাড়াতাড়ি মাথায় পাগড়ি বাঁধিয়া লয়। মনে বীরত্বের ভাব জাগিয়া উঠিলে বাহিরে তাহার চিহ্ন প্রকাশের ইচ্ছা স্বাভাবিক। অযোধ্যার আকার প্রকার দেখিয়া অখিলবাবুর ক্রোধবহ্নি আরও প্রখরতা প্রাপ্ত হইল, কিন্তু তিনি আত্মস্থ হইয়া শান্তভাবে অথচ কঠোর স্বরে জজের রায় পড়ার মতো ধীরে ধীরে বলিলেন, অযোধ্যা, তুই অনেক কালের চাকর, কিন্তু পুরনো হয়ে কোথায় ভালো হবি না? যতই বুড়ো হচ্ছিস ততই তোর বজ্জাতি বাড়ছে। মনিব বলে যে একটা সমীহ কি ভয় ডর তা তো তোর নেই। হাড় জ্বালাতন করে তুলেছিস। তুই পুরনো চাকর বলে অনেক সহ্য করেছি, কিন্তু আর না। তুই যা, এই মাসের 1 তারিখ থেকে তোকে জবাব দিলাম। অযোধ্যা মাথা নাড়িয়া উদ্ধতভাবে অবজ্ঞাপূর্ণ স্বরে উত্তর করিল, जो हुकुम महाराज, हम राजी का साथ चला जाएंगे। अब जवाब नहीं देते तो खुद हम आज इस्तीफा देने का तैयार हुआ था। অযোধ্যার ওষ্ঠদয় কাঁপিতে লাগিল। কেহ না মনে করেন যে অযোধ্যা বাংলা কহিতে জানে না। সে বাড়িতে 18 বৎসর চাকরি করিয়াছে, প্রায় বাঙালির মতোই বাংলা কহিতে পারে, কিন্তু রাগিলে সে আর বাংলা কহিত না। বাংলা ভাষাটা ভালো মানুষের ভাষা। তৃণাধপি সুনীচ এক নরম সরম সহিষ্ণু জাতির ভাষা। অযোধ্যা কেন, অনেক বাঙালিও প্রবল ক্রোধের সময় বাংলা কহিতে পারেন না, হিন্দি বা ইংরেজি কহিয়া থাকেন। অযোধ্যার এই দুর্বিনীত উক্তিতেও অখিলবাবু আত্মহারা হইলেন না। পূর্ববৎ ধীরভাবে বলিলেন, বেশ, কিন্তু খবরদার আর যেন এসে জুটিস নে। 3 বার কসুর মাফ করেছি, আর করব না। এবার এলে আর কিছুতে মাফ করব না, কিছুতেই রাখব না, এই শেষ। অযোধ্যা বলিল, নেহি গরিব পরবর और नहीं आएंगे, हम भी दिकदारी हो गया। তাহার বক্তৃতায় বাধা দিয়া দুয়ারের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া ঘূর্ণিত চক্ষে বাবু বলিলেন, যাও। অযোধ্যা যাইতে যাইতে তাহার বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করিয়া কহিল, থক গিয়া, নকরি আর নেহি করেঙ্গে, जो किया सो किया, बस अब हद हो चुका। অখিলবাবু চেয়ারের ওপর উপবেশন করিয়া ঝিকে ডাকিয়া তামাক সাজিতে আজ্ঞা দিলেন। অন্যদিন অযোধ্যায় তাহার তামাক সাজিত। 2। বেলা দ্বিপ্রহর, চতুর্দিক নিস্তব্ধ।
অখিলবাবু কাছারি গিয়াছেন, ছেলেরা কলেজে, গৃহিণী পালঙ্কে নিমগ্না। তিনি নিদ্রায় আসক্ত। আজ শীতটা কিছু বেশি। অযোধ্যা বারান্দার রৌদ্রে বিছানা টানিয়া একটু নিদ্রা যাইবার উদ্যোগ করিতেছে, কিন্তু নিদ্রা কিছুতেই আসিতেছে না। খুকি তাহার মাথার কাছে বসিয়া পাকা চুল তুলিয়া দিতেছে। খুকি বলিল, অযোধ্যা, তুই কেন যাবি ভাই? অযোধ্যা বলিল, তোর বাবা যে হামায় ছড়াই দিয়েছে ভাই। কাল 1 তারিখ, অযোধ্যা কাল যাইবে। খুকি জিজ্ঞাসা করিল, আবার কবে আসবি অযোধ্যা? অযোধ্যা বলিল, আর কেন আসবো দিদি, এইবার যাব, আর আসবো না। খুকি অযোধ্যার গলা জড়াইয়া ধরিয়া বলিল, না অযোধ্যা, তোকে আসতে হবে। অযোধ্যা বলিল, আচ্ছা ভাই, তোর যখন শাদি হবে তখন তুই আমায় খত লিখিস, আমি আসব। খুকি দুঃখিত স্বরে বলিল, আমি কি লিখতে জানি? দাদাবাবুকে বলবি, দাদাবাবু লিখে দেবে তোর খত। অযোধ্যা কিয়ৎক্ষণ ঘুমাইবার চেষ্টা করিল, কৃতকার্য না হইয়া বলিল, তুই হামার শাদিতে যাবি নে ভাই? খুকি খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, দূর পোড়ার মুখ, তোকে আবার শাদি করবে কে? তুই যে বুড়ো হয়ে গেছিস। অযোধ্যা বলিল, দূর পোড়ার মুখী, আমি বুড়া হব কেন? অযোধ্যার মাথার চুল পাকাইতে পাকাইতে খুকি বলিল, না, তুই বুড়ো নোস, আমি যেন আর কিছু জানি নে। সেদিন দিদি, মা সবাই বলছিল। কি বলছিল? বলছিল অযোধ্যা ড্যাকরার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, বলে কিনা বিয়ে করবে। ওকে কেউ বিয়ে করলে তো তবেও বিয়ে করবে। অযোধ্যা বলিল, দেখিস, আমি ঠিক বিয়ে করব, যখন শাদি হবে সবাই কি বলে দেখিস। খুকি বলিল, অযোধ্যা, তুই কেন শাদি করবি ভাই? নইলে হামাইকে ভাত রেঁধে দিবে দিদি। এই উত্তরে অযোধ্যার জীবনের পূর্ব ইতিহাস লুক্কায়িত ছিল। সে 3 বার কর্মচ্যুত হইয়া দেশে গিয়েছিল। পুনরায় যখনই হঠাৎ আবির্ভূত হইয়াছিল, আসিয়া বলিয়াছিল, হাত পুড়িয়ে রেঁধে খেতে হয় মা, তাই চলে এলাম। বাল্যকালে অযোধ্যার একবার বিবাহ হইয়াছিল। অযোধ্যা তখন অখিলবাবুর কর্মে প্রথম নিযুক্ত হয়। তখন তাহার স্ত্রী জীবিত ছিল। এখন সে বহু বৎসর ধরিয়া বিপত্নিক। খুকি জিজ্ঞাসা করিল, সত্যি সত্যি এবার বিয়ে করবি অযোধ্যা? সত্যি না তো কি ঝুট বলছি? 1000 টাকা পাবি? অযোধ্যা হা হা করিয়া হাসিয়া উঠিল। টাকা মিলবে কি? और देने परी রাক্ষসী, এ কি বাঙালি শাদি? গয়নাও দিতে হবে? গহনা भी देने परी না তো কি? बहुत रुपया खर्च रे दीदी, बहुत रुपया खर्च। বলিয়া অযোধ্যা পুনরায় নিদ্রার চেষ্টা করিতে লাগিল। খুকি কিয়ৎক্ষণ ভাবিল, তাহার পর আগ্রহের স্বরে বলিল, অযোধ্যা, তোর বউকে আমি একটা গহনা দেব। অযোধ্যা হাই তুলিয়া বলিল, কি গহনা দিবি ভাই? খুকি বলিল, কেন, আমার পুরানো বালা রয়েছে 3.5 ভরির, সে তো আর আমার হাতে হয় না। সেই বালা তোর বউয়ের জন্য দেব, এখন নিয়ে যাস। অযোধ্যা হাসিল, বলিল, আগে কনিয়া ঠিক হোক, তখন বালা দিস, তাবিজ দিস, মল দিস, সব দিস। খুকি বলিল, না, তুই বালা জোড়াটা আমার নিয়ে যা। বলিয়া তাড়াতাড়ি খুকি উঠিয়া গেল। কিয়ৎক্ষণ পরে বালা 2টি আনিয়া বলিল,
রেখে দে এই বেলা, মা উঠলে জানতে পারলে হয়তো দিতে দেবে না। অযোধ্যা বলিল, বালা কোথা থেকে নিয়ে এলি রাক্ষসী? কেন, বালা কোথায় থাকে আমি জানি না বুঝি? যা যা, যেখানে বালা ছিল সেখানে রেখে আয় বলিয়া অযোধ্যা হাই তুলিয়া পাশ ফিরিল। খুকি বালা দুটি লইয়া গুনগুন স্বরে গান গাহিতে লাগিল। অযোধ্যা হাই তুলিয়া পাশ ফিরিল। যা রেখে আয় বলছি, হারিয়ে ফেলবি তো মুশকিল হবে। খুকি কোনো কথা না বলিয়া উঠিয়া গেল। অযোধ্যা শেষবার একবার নিদ্রা যাইবার চেষ্টা করিল। 3 খুকি তাহার মার ঘরে গিয়া দেখিল মা তখনও নিদ্রিত। পালঙ্কির উপর হইতে তাহার রাশিকৃত চুল মেঝেতে লুটাইয়া পড়িয়াছে। খুকি তাহার পর পূজার ঘরে গিয়া কোষা হইতে একটু গঙ্গা জল লইয়া চরণামৃত পান করিল। পান করিয়া ঘাড়টি বাঁকাইয়া চক্ষু বুঝিয়া বলিল, আহ। ঘরের কোণে বিড়ালটা বসিয়া নিদ্রা দিতেছিল। খুকি পূজার ফুল এক মুঠা লইয়া আস্তে আস্তে বিড়ালটার কাছে গিয়া নমো নমো বলিয়া তাহার মাথায় একটি করিয়া ফুল নিক্ষেপ করিতে লাগিল। বিড়াল মস্তকে শীতল স্পর্শ অনুভব করিয়া চক্ষু উন্মিলিত করিল। কাতর সূচক একটি মেও শব্দ করিয়া পালাইয়া গেল। পূজা ভঙ্গ দিয়া ভক্ত খুকি বিড়ালের পশ্চাৎ পশ্চাৎ কিয়ৎক্ষণ ধাবিত হইল। রান্নাঘরের কাছে আসিয়া দেখিল কবাটে শিকল দেওয়া আছে। কোথা হইতে একটা টুল বুকে করিয়া আনিয়া দুয়ারের কাছে রাখিল। টুলের ওপর উঠিয়া শিকল টানাটানি করিল, কিন্তু কিছুতেই খুলিতে পারিল না। তখন নামিয়া ইতস্তত কি যেন খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতে লাগিল। এক টুকরা কয়লা পাইল। কয়লা পাইয়া খুকি ভারী খুশি হইল। কয়লার টুকরাখানি লইয়া সে স্নানের ঘরে গেল। স্নান করিবার জায়গাটি তখন শুকাইয়া গিয়াছে। খুকি মেঝের উপর একটি করিয়া ঘর কাটিয়া প্রত্যেকটি ঘরে ক লিখিল। তারপর প্রায় 20-22 ঘটি জল ঢালিতে লাগিল। এইবার একটু শীত শীত করায় খুকি আবার অযোধ্যার কাছে বাহিরে বারান্দায় আসিয়া উপস্থিত হইল। গিয়া দেখিল অযোধ্যা দিব্য নাসিকাধ্বনি করিতেছে। খুকি আস্তে আস্তে অযোধ্যার বিছানায় বসিল। তাহার কোমরে একটি চাবি বাঁধা ছিল। সাবধানে সেটি খুলিয়া লইল। অযোধ্যার দেবদারু কাঠের বাক্সটি কোথায় থাকিত তাহা খুকি জানিত। বাক্সটি খুলিয়া বালা দুইটি আস্তে আস্তে সব জিনিসের নিচে লুকাইয়া রাখিল। অন্যান্য দ্রব্যের মধ্যে সেই বাক্সে একটি টিন বাঁধানো গণেশের মূর্তি অঙ্কিত আরশি আর একটা কাঠের চিরুনি ছিল। খুকি নিজের চুলটা একটু আঁচড়াইয়া লইল। শেষে বাক্স বন্ধ করিয়া চাবিটা আবার পূর্বমতো অযোধ্যার কোমরে বাঁধিয়া রাখিল। 4 পরদিন প্রভাতে সকাল সকাল আহার করিয়া গৃহিণীকে প্রণাম করিয়া বাবুকে প্রণাম করিয়া দাদাবাবু ও খুকির নিকট শ্বশ্রু নেত্রে বিদায় লইয়া অযোধ্যা যাত্রা শুরু করিল। খুকি হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল। গৃহিণীও বারংবার বস্ত্রাঞ্চলে চক্ষু জল মুছিলেন। অযোধ্যার গ্রাম মুঙ্গের স্টেশন হইতে 10 ক্রোশ পথ। মুঙ্গের হইতে একখানি গরুর গাড়ি করিয়া অযোধ্যা বাড়ি গেল। এই মুঙ্গেরেই সে প্রথম উকিলবাবুর কাছে কর্মে নিযুক্ত হয়। সে কি আজিকার কথা? অখিলবাবু তখন নতুন আইন পাশ করিয়া ব্যবসা আরম্ভ করিয়াছেন। মুঙ্গেরে তাহার উত্তম রূপে পসার জমিলে তিনি হাইকোর্টে আসিলেন। যাত্রার দিন এই মুঙ্গের স্টেশনে গাড়ি চড়িবার গোলমালে
অখিলবাবুর পুত্র সতীশ হারাইয়া যায়। কেল্লার ফটকের নিকট অশ্বত্থ গাছের নিম্নে দাঁড়াইয়া সতীশ কাঁদিতেছিল। অযোধ্যায় তাহাকে খুঁজিয়া বার করিয়াছিল। বাবু খুশি হইয়া তাহাকে নিজের নূতন বিলাতি জুতা জোড়াটা বকশিস দিয়াছিলেন। সে সকল কথা মনে পড়িল। তাহার পর সেই সতীশ কলিকাতায় জ্বর বিকারে মৃত্যুমুখে পতিত হয়। সমানে রাত্রি জাগিয়া 21 দিন অযোধ্যা সতীশের শুশ্রূষা করিয়াছিল। সব দাহ করিয়া আসিয়া অখিলবাবু সতীশের শোকে অযোধ্যার গলা জড়িয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া বলিয়া উঠিয়াছিলেন, তুই একবার আমাকে খাজা ছেলে খুঁজে দিয়েছিলিস, এবার খুঁজে নিয়ে আয়। সুখে দুঃখে বিপদে সম্পদে 28 বৎসর যাহাদের সহিত কাটিয়াছে, তাহাদের সহিত বন্ধন এবার চিরদিনের তরে ছিন্ন হইল। অযোধ্যার গাড়ি অনেক দূর অবধি গঙ্গার ধার দিয়া গেল। পথ যখন বাঁকিল, গঙ্গা দৃষ্টিপথের আড়াল হইলেন, তখন অযোধ্যা জোর হস্তে গঙ্গা দেবীকে প্রণাম করিয়া মনের একটা কামনা নিবেদন করিল। বাড়ি পৌঁছিয়া অযোধ্যা দেখিল তাহার এক বৃদ্ধ চাচি ছিল, সে মরিয়া গিয়াছে। অযোধ্যা অনেক দিন বাড়ির কোনো পত্র পায় নাই। বৃদ্ধ চাচি সন্ধান করিতে প্রতিবেশী গৃহে গিয়া শুনিল তাহার চাচি 6 মাস হইল দেহত্যাগ করিয়াছে। পাড়ার বিজ্ঞজনেরা পরামর্শ করিয়া অযোধ্যা মাহাতো মোকাম কলকাতা এই ঠিকানা দিয়া দামরিলালের দ্বারা তাহাকে বেয়ারিং পত্র পাঠাইয়াছিল। কিন্তু সে পত্র মাস 2 পরে ফিরিয়া আসে এবং বেচারা দামরিলালের 1 আনা পয়সা জরিমানা দিতে হয়। অযোধ্যাকে তাহারা পরামর্শ দিল দামরিলালের সঙ্গে সাক্ষাৎ হইলে যেন তাহার 1 আনা পয়সা সেই ক্ষতিপূরণ দিয়া দেয়। চাবি লইয়া অযোধ্যা বাড়ি আসিল। দরজা খুলিয়া দেখিল উঠান জঙ্গলে ভরিয়া গিয়াছে। ছোট বড় নানা জাতীয় আগাছা জন্মিয়াছে। ঘর খুলিল। বহুকাল বন্ধ থাকায় ঘরের মেঝে অত্যন্ত স্যাঁতসেঁতে হইয়া গিয়াছে। খাটিয়া একটা পায়ার আধখানা উইপোকায় খাইয়া ফেলিয়াছে। গোটা কতক ইঁদুর ও আরশোলা হঠাৎ আলো দেখিয়া খড়খড় শব্দে পালাইয়া গেল। অযোধ্যা আবার দীর্ঘশ্বাস ফেলিয়া চাবি বন্ধ করিয়া এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় লইল। কর্ম গিয়াছে এ কথা তাহাদিগকে বলিতে পারিল না। বলিল ছুটি লইয়া আসিয়াছে। তাহারা অযোধ্যাকে অভ্যর্থনা করিয়া তামাক দিল। সে তামাক 2-1 টান টানিয়াই অযোধ্যা খক খক করিয়া কাশিতে লাগিল। বাবুর বাড়ির অম্বুরি তামাক খাইয়া খাইয়া তাহার পরকাল গিয়াছে। পরদিন প্রভাতে উঠিয়া অযোধ্যা মজুর নিযুক্ত করিয়া বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করাইল। লোকে বলিল, অযোধ্যা চাকরি করিয়া আমির হইয়া গিয়াছে, নইলে যাহার পূর্বপুরুষগণ নিজেরা মজুরি করিয়া দেহপাত করিয়াছিল, সে কখনো দিনে 2 আনা হিসাবে মজুর নিযুক্ত করে? নিজের বাড়িতে সন্ধ্যাবেলা বসিয়া অযোধ্যা অন্ন পাক করিল। আহারান্তে ঘরে প্রবেশ করিয়া রেড়ির তেলে প্রদীপ জ্বালাইল। সে আলোক ম্লান। সেই ম্লান আলোক দেখিয়া কেবলই তাহার প্রভু গৃহে বিদ্যুৎ আলোক মনে পড়িতে লাগিল। দিনের পর দিন গেল, মাস কাটিল। লোকে ক্রমাগত তাহাকে জিজ্ঞাসা করে, কত দিনের ছুটি, আবার কবে কলিকাতা যাইতে হইবে? সে বলে, এই যাইব, এবার দিন কতক পরে। অযোধ্যা একাকী থাকে, কাহারও সঙ্গে মেশে না। তাহার জ্ঞাতি বন্ধু প্রতিবেশীগণকে ছোট লোক বলিয়া মনে করে। তাহাদের সহিত হাস্য আমোদ করিতে অযোধ্যার প্রবৃত্তিই হয় না। সে নিজের ঘরে নীরবে বসিয়া থাকে আর কেবল ভাবে। অখিলবাবুর ছেলে মেয়েগুলিকে সে স্বহস্তে মানুষ করিয়াছিল।
তাহার মনটি অষ্টপ্রহর কলিকাতার সেই প্রিয় গৃহখানিতে পড়িয়া থাকে। এইরূপে 2 মাস কাটিলে অযোধ্যা স্থির করিল দাদাবাবুকে একটা চিঠি লিখিয়া সকলের সংবাদ আনাইতে হইবে, ইংরাজিতে চিঠি লেখাইতে হইবে। অযোধ্যা 2 ক্রোশ পথ হাঁটিয়া খড়গপুরে পোস্টমাস্টারের কাছে গিয়া ইংরাজিতে চিঠি লেখাইয়া কলকাতায় পাঠাইয়া দিল। পোস্টমাস্টারকে কিঞ্চিত উপঢৌকনও দিতে হইল। সপ্তাহ পরে দাদাবাবুর নিকট হইতে উত্তর আসিল। যে পেয়াদা এ চিঠি আনিয়া অযোধ্যাকে দিল, অযোধ্যা তাহাকে মাচা হইতে একটা বিলাতি কুমড়া পারিয়া বকশিস করিয়া ফেলিল। তৎক্ষণাৎ পাগড়ি বাঁধিয়া খড়গপুরে গিয়া পোস্টমাস্টারের দ্বারা চিঠি পড়াইল। দাদাবাবু পত্র পাইয়া অত্যন্ত খুশি হইয়াছেন, বাড়ির সকলে খুশি হইয়াছেন। 5ই বৈশাখ খুকির বিবাহ। অযোধ্যার জন্য খুকির ভারী মন কেমন করে। চোখের জল মুছিয়া অযোধ্যা বাড়ি ফিরিয়া আসিল। ভাবিল 10টা টাকা মনি অর্ডার করিয়া সে দাদাবাবুকে পাঠাইবে। দাদাবাবু যেন অযোধ্যার হইয়া খুকিকে একটি রঙিন শাড়ি কিনিয়া দেয়। টাকা বাহির করিবার জন্য অযোধ্যা বাক্স খুলিল। এই বাক্স সে বাড়ি আসিয়া অবধিক একদিনও খুলে নাই। বাক্স খুলিয়া দেখিল সোনার বালা। দেখিয়া প্রথমটা সে অবাক হইয়া গেল। চিরুনিখানা হাতে তুলিয়া দেখিল তাহাতে খুকির 2 গাছি লম্বা চুল লাগিয়া রহিয়াছে। তখন সমস্ত বুঝিতে পারিল। কর্তব্য স্থির করিতে তাহার 5 মিনিটের অধিক বিলম্ব হইল না। পরদিন সে ঘর দুয়ারে চাবি বন্ধ করিয়া কলিকাতা যাত্রা করিল। বড় বাজারে তাহার এক পরিচিত মহাজন ছিল। তাহার আড়তে গিয়া অযোধ্যা কয়েক দিবস রহিল। কিছু সোনা কিনিয়া খুকির বালা জড়াটি ভাঙিয়া ভালো করিয়া বড় করিয়া গড়াইয়া লইল। নিজের জন্য বস্ত্রাদি খরিদ করিল। একখানি ধুতি হরিদ্রায় রঞ্জিত করিল। গোলাপি রঙের একটি পাগড়ি তৈয়ারি করিল। উৎসব বেশ পরিধান করিয়া পাতলা নীল কাগজে মুড়িয়া বালা 2খানি লইয়া অযোধ্যা 5ই বৈশাখ অপরাহ্ন সময়ে অখিলবাবুর বাটিতে উপস্থিত। বাটির সকলেই তাহাকে দেখিয়া অত্যন্ত খুশি হইলেন। খুকি বালা পরিয়া আমোদে 8খানা। অখিলবাবু আসিয়া বলিলেন, অযোধ্যা, তুই আমার চিঠি পেয়েছিস? অযোধ্যা আশ্চর্য হইয়া বলিল, কোন সা চিঠি? আশ্চর্য কেন? আমি যে তোকে চিঠি লিখেছি। 1 সপ্তাহ হলো নেমন্তন্ন করে, রেজিস্টারি চিঠি, গাড়ি ভাড়ার জন্য 10 টাকার নোট পাঠিয়ে দিয়েছি, তুই পাসনি? গৃহিণী বলিলেন, ও কি দেশে ছিল নাকি? ও এই কলকাতায় ছিল, খুকির জন্য বালা গড়াচ্ছিল। বালার কথা শুনিয়া অখিলবাবু খুব রাগ করিলেন। বলিলেন, তুই গরিব মানুষ, খেতে পাসনে, অত টাকা খরচ করতে গেলি, এই দুর্বুদ্ধি তোর হলো কেন? অযোধ্যা তখন হাসিয়া হাসিয়া বালার ইতিহাস বলিল। গৃহিণী বলিলেন, বটে, তাই বলি খুকির পুরানো বালা জোড়াটা গেল কোথা? আলমারিতেই রেখেছিলাম না সিন্ধুকে ঠিক করতে পারিনে। অখিলবাবু বলিলেন, তা বেশ, খুকিরই জিত বলিয়া হাসিতে হাসিতে কার্যান্তরে প্রস্থান করিলেন। অযোধ্যা নিজের রঙিন পাগড়িটি খুলিয়া সন্তর্পণে উঠাইয়া রাখিয়া বিবাহের কার্যে মাতিয়া গেল। বন্ধুরা, এইখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। কেমন লাগলো? যদি ভালো লাগে, যদি এরকমই আরও গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত যত গল্প আমি সাজিয়ে রেখেছি সবই পেয়ে যাবেন বিভাগ অনুযায়ী। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন।
আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।